ক্লাস 10-এর ছেলে মেয়েদের বলছি, তোমরা সুস্থ আছো, আশা করি সবাই ভালো আছো। এখন আমার সামনে কয়েকজন বসে আছে, তারা সরাসরি ক্লাস করছে, বাকিদের জন্যে ভিডিও করে ইউটিউবে আমরা দেব। আজকে কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, ম্যাথমেটিক্সের কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। প্রথম একটা প্রবলেম দেখো আমরা লিখেছি বোর্ডে, এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজের এ কোণ এবং ই কোণের মান সমান এবং 40 ডিগ্রি করে প্রত্যেকটা। এবার এবি আর ইডি বাহুর অনুপাত এসি এবং ইএফ বাহুর অনুপাতের সঙ্গে সমান, আর এফ কোণ যদি 65 ডিগ্রি হয় তাহলে বি কোণের মান হবে। এটি আমাদের বের করতে হবে, ঠিক আছে? দেখো, এটা একটি শর্ট কোশ্চেন, এটি একটি শর্ট কোশ্চেন এবং এর মার্ক হচ্ছে মোটে 1, মানে 1 নম্বরের শর্ট কোশ্চেন। এটাতে একটা অপশান ছিল, 4টে অপশান ছিল, আমি অপশানগুলো লিখিনি, আমি এটা 2 নম্বর ধরে করছি, মানে 2 নম্বরের শর্ট কোশ্চেনও এটা হতে পারে। একটা উপপাদ্য করা হয়েছে, সেই উপপাদ্যটা হচ্ছে যদি দুটো ত্রিভুজ এমন হয়, যদি দুটো ত্রিভুজ এমন হয় যে একটা করে কোণ সমান এবং একটা করে কোণ সমান এবং যদি সেই কোণের বাহুগুলো সমানুপাতে থাকে তাহলে সেই ত্রিভুজগুলো সদৃশপূর্ণ হবে, ঠিক আছে? কি বললাম? দুটো ত্রিভুজ একটা করে কোণ সমান এবং একটা করে কোণ সমান এবং সেই কোণের বাহুগুলো সমানুপাতে আছে যদি হয়, তাহলে সেই কোণের বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে সেই ত্রিভুজগুলো সদৃশপূর্ণ। দেখো এখানে কি বলা আছে, এ কোণ এবং ই কোণ 40 ডিগ্রি করে। দেখো এটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। এই কোণের বাহুগুলো কি কি? এবি আর এসি, ঠিক আছে? এই কোণের বাহুগুলো কি কি? ডি এবং ইএফ। এখানে দেখো বলা আছে এবির সঙ্গে ডি এর অনুপাত, এবির সঙ্গে ডি এর অনুপাত আর এসির সঙ্গে ইএফ এর অনুপাত সমান, তাই না? তার মানে তো বলে বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে ত্রিভুজগুলো পরস্পর সদৃশপূর্ণ, ত্রিভুজগুলো পরস্পর সদৃশপূর্ণ, ওকে? এবং দেখো এখানে তো বোঝাই যাচ্ছে এবি আর ডি অনুপাত এসি এর অনুপাত ঠিক একইভাবে এই দুটো কোণ যদি সমান, তাহলে এই বিসি এবং ডিএফ এরাও অনুরূপ, বিসি এবং ডিএফ অনুরূপ। অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে তার মান বি কোণের, হ্যাঁ? বি কোণটা হচ্ছে দেখো এসি বাহুর বিপরীত কোণ, এসির সঙ্গে ইএফ বাহু সমান, এসির সঙ্গে ইএফ বাহু অনুরূপ, এসির সঙ্গে ইএফ সমান নয়, অনুরূপ, ঠিক আছে? তাহলে ইসির যেটা বিপরীত, ইএফ এর যেটা বিপরীত কোণ, এই কোণটাই হবে এই কোণের সঙ্গে এই কোণ অ্যাকচুয়ালি সমান হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি বলছি যে এখানে হচ্ছে এবি বাই ডি সমান এসি বাই ইএফ, এটি বলা আছে, এবং এ কোণ সমান ই কোণ সমান 40 ডিগ্রি। এখানে লিখে দেবে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, এবারে দেখো মিলিয়ে লিখতে হবে কিরকম? না, এ কোণের সঙ্গে ই কোণ সমান, এখানে আমি এ দিয়ে শুরু করেছি, মানে এখানে ই দিয়ে শুরু করতে হবে, কিন্তু ডি দিয়ে শুরু করলে হবে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে এসি এবং ইএফ যেহেতু অনুরূপ বাহু, তাহলে এসির বিপরীত কোণ অর্থাৎ বি কোণের সঙ্গে ডি কোণ সমান, মানে এরপরে এফ লিখতে হবে না, এরপরে ডি লিখতে হবে, ঠিক আছে? এখানে ডি লিখতে হবে, তারপরে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশপূর্ণ, এই কি হবে? এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশপূর্ণ, তাহলেই দেখো বোঝাই যাচ্ছে যে বি কোণের মান হবে ডি কোণের সাথে সমান, হ্যাঁ? অতএব বলবে অতএব ডি কোণ সমান ডি কোণ। দেখো এবার ডি কোণের মান কত হবে? এই ডি কোণের মান কত হবে? 180 ডিগ্রি থেকে এই কোণ আর এই কোণের মান বাদ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব এটা সমান 180 ডিগ্রি মাইনাস ই কোণ প্লাস এফ কোণ। এবার দেখো এটা 180 ডিগ্রি মাইনাস ই কোণের মান বলা যাচ্ছে 40 ডিগ্রি আর এফ কোণের মান বলা আছে দেখো 65 ডিগ্রি, ঠিক আছে?
তার মানে হয়ে গেল 105 ডিগ্রি। এই দুটো যোগ করলে 105 ডিগ্রি, এখান থেকে বাদ দিলে কত হবে 75 ডিগ্রি। তাহলে বি কোণের মান আমাদের চেয়েছে, সেই বি কোণের মান কিন্তু আমরা পেয়ে, বি কোণের মান হবে 75 ডিগ্রি। খুব ভালো, খুব সুন্দর শর্ট কোশ্চেন। হ্যাঁ, এরকম শর্ট কোশ্চেন তোমাদের বইতে পারছে। নেক্সট অঙ্কে আমি যাচ্ছি, নেক্সট একটা অঙ্ক দিচ্ছি। বলছে দেখো, যদি আলফার মান, যদি নেক্সট অঙ্কটা আমি এখানে লিখছি, যদি এটা 2 নম্বর অঙ্ক, আগেরটা 1 নম্বর হলো, আলফার মান গ্রেটার ইকুয়াল টু 0 ডিগ্রি লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত? sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? এই বের করতে হবে। এটিও কিন্তু শর্ট কোশ্চেন, অপশন দেওয়া আছে। অপশান আছে তোমার 1 আছে, 5-এর 2 আছে, 2 আছে, 0 আছে, ইত্যাদি আছে। কত মান হবে আমাদের সর্বনিম্ন মান সে বের করবে। ঠিক আছে, এটিও খুব ভালো অঙ্ক, খুব সহজ অঙ্ক, ভালো অঙ্ক। এখানে কিন্তু এরকম দেওয়া আছে রেঞ্জটা, আলফা মান 0 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি হতে পারে বা 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তার মানে 0 ডিগ্রি 90 ডিগ্রি কিন্তু আলফার মান হতে পারে। আর কি, আর হচ্ছে তার মাঝে, 0 আর 90 এর মাঝে। ঠিক আছে, এই রকম হবে। তাহলে আমাদের বের করতে হবে এই সর্বনিম্ন মান। ঠিক আছে, আমরা যেটা মান বের করতে হবে সেটা আগে লিখব, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা লিখলাম। এটা কি আকারে আছে? এটার আকারটা কি? আকারটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে, তাই তো? নাকি sec স্কয়ার আলফা মানে sec আলফা হোল স্কয়ার, আর cos স্কয়ার আলফা মানে cos আলফা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্ম আমরা 3 রকম লিখতে পারি। আমরা এখানে লিখবো একটা লিখব। কোনটা লিখব সেইটা আমার একটা কারণও আছে কেন লিখব, কেন সেটা লিখব, অন্য দুটো কেন লিখব না। হ্যাঁ, স্কয়ার বা বি স্কয়ার ফর্ম 3টি, কি বলতে পারবি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই তিনটের যে কোনো একটা লিখব, কিন্তু এখানে আমরা একটাই চয়েস করব, অন্য দুটো নয়। কেন নয় সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমরা এটাকে লিখব এইভাবে, যে লিখব sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2 sec আলফা ইনটু cos আলফা। দেখো, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এইটি আমরা প্রয়োগ করেছি। আমরা অন্য প্রয়োগ করতে পারতাম, সেটা করলে কি হতো আমি দেখাচ্ছি, সেটা করলে কি হতো গোলমাল সেটা দেখাচ্ছি। এখন দেখো sec আলফা মানে কত? 1/cos আলফা, তাই তো? নাকি sec আলফা মানে 1/cos আলফা, তার মানে sec আলফা ইনটু cos আলফা সমান 1। সুতরাং এটা 2 ইনটু 1 মানে 2 হয়ে যাবে, তাই তো? তার মানে এইটা হয়ে গেল sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1 সমান, দেখো আমরা 2টা আগে লিখব প্লাস sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার। এইটাকে আমরা বলছি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। কেন বলছি? এই পুরো মানটা হচ্ছে 2 এর থেকে বড় বা 2 এর সমান। কেন বলছি, কেন বলা হচ্ছে বলো? 2 এর সঙ্গে একটা যোগ আছে, যোগ যেটা আছে সেটা যদি 0 হয়, 2 এর সঙ্গে যে অংশটা যোগ আছে এইটার মান যদি 0 হয়, তাহলে কি হবে? 2 প্লাস 0 হলে 2 হবে। আর যদি 0 থেকে বড় হয় তবেই 2 এর থেকে বেশি হবে। এটার মান 2 এর থেকে বড় হতে 0 থেকে বড় হতে পারে নাকি? কারণ এটা একটা বর্গ রাশি।
বর্গ রাশির মান কি হয়, শূন্য হয়, না হলে শূন্য থেকে বড় হয়, তাই না? আমি এক্স স্কোয়ার সম্বন্ধে কী করতে পারি, এক্স স্কোয়ার মানে এক্স যদি বাস্তব হয়, এক্স যদি বাস্তব হয় তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 0। যদি এক্স বাস্তব হয়, যদি এক্স বাস্তব হয় তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? কেননা কোনো বাস্তব সংখ্যার বর্গ সেটা শূন্য থেকে কমে যাবে না, শূন্য থেকে হয় বেশি হবে, না হলে শূন্যের সমান হবে। বুঝতে পারছি? হয় শূন্যের সমান হবে, না হলে শূন্য থেকে বেশি হবে, শূন্য থেকে কখনো কম হবে না। কোনো বাস্তব সংখ্যা এমন পাবি যাকে বর্গ করলে ঋণাত্মক হবে, সেরকম কিন্তু পাবি না। দুবার গুণ করলে ঋণাত্মক হবে এরকম পাবি একটা সংখ্যাকে? একটা বাস্তব সংখ্যাকে যদি দুবার গুণ করা হয় ঋণাত্মক হবে কি? হবে না, কখনোই হবে না। হবে কি? একই সংখ্যাকে আমি দুবার গুণ করছি তাহলে সেটা ঋণাত্মক হবে না, তিনবার করলে কিন্তু হবে। -2কে যদি তিনবার গুণ করি তাহলে -8 হবে, সেটা ঋণাত্মক হবে। কিন্তু -2 যদি দুবার গুণ করি তাহলে ধনাত্মক হবে, ঠিক আছে? তাহলে এটা সবসময় ধনাত্মক অথবা শূন্য। এইটিও কিন্তু বাস্তব সংখ্যা sec আলফা মাইনাস cos আলফা, কারণ sec আলফার মান বাস্তব, cos আলফার মানও বাস্তব, সুতরাং sec আলফা মাইনাস cos আলফা বাস্তব, তার বর্গ সেটাও কিন্তু বাস্তব এবং তার মান হবে কি, হয় শূন্য, না হলে শূন্য থেকে বড়। এবার দেখো এটা তাহলে লিখব, যেহেতু sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার এটা গ্রেটার ইকুয়াল টু 0, মানে এটা কিন্তু কারণটা তোমাকে লিখতে হবে কেন তুমি এখানে গ্রেটার ইকুয়াল টু 2 লিখবে। তাহলে আমাদের বামপক্ষের মানটা কি হলো, সবচেয়ে কম মানটা কত হলো, বামপক্ষের সবচেয়ে কম মানটা কত হলো 2, কারণ 2 এর থেকে বড় বা সমান বলেছে, 2 এর থেকে বড় বা সমান বলেছে, তার মানে সর্বনিম্ন মান 2। অতএব আমরা লিখব sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান এটি হবে 2, সর্বনিম্ন মান হবে 2, ঠিক আছে? এবার দেখো কেউ যদি এটা করতো তাহলে কি হতো, যদি মনে করো এটিকে প্লাস করতো আর এইটিকে মাইনাস করতো, তাহলে সে এই ফর্মুলা তো ঠিকই ব্যবহার করছে নাকি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এই ফর্মুলা তো ঠিকই আছে। তাহলে এটি প্লাস হলো, এটি মাইনাস হবে, এটা 2 × 1ই হবে, তাহলে দেখো এটি হলো -2 প্লাস sec আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার, এটি হবে। যদি আমি এইরকম ভাবে করি, আমার কিন্তু অঙ্কটা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, আমি দেখাচ্ছি এইভাবে করলে কি হবে, ঠিক আছে? এবার দেখো এখানে এক হয়েছে, দেখো -2 হয়েছে, তার সঙ্গে একটা অংশ যোগ আছে, ঠিক তো? এখন sec আলফা প্লাস cos আলফা তো বাস্তব নাকি, তাহলে বাস্তব সংখ্যার বর্গ তো এখানেও তো আমরা লিখতে পারি 0 অথবা 0 চেয়ে বড়, তার মানে আমরা এটা গ্রেটার ইকুয়াল টু -2 লিখতে পারি, পারি তো? হ্যাঁ পারি, মানে এটার মান 0 হতে পারে, লিখতে পারি, এটার মান 0 হতে পারে, লিখতে পারি, এটার মান 0 হতে পারে, আমরা লিখতে পারি কি sec আলফা প্লাস cos আলফার মান যদি 0 হয় তাহলে কি হবে আমি দেখিয়ে দিচ্ছি সেটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি না, এটা গ্রেটার ইকুয়াল টু লিখতে পারি না, শুধু গ্রেটার দ্যান লিখতে পারি, শুধু গ্রেটার দ্যান চিহ্নটি দিতে পারি, আমি ইকুয়াল চিহ্নটা দিতে পারি না, কেননা এইটার মান 0 হবে না। কেন দেখো বলে দিচ্ছি, যদি আমি sec আলফা প্লাস cos আলফাকে 0 করি, যদি এটা হয় তবে দেখো sec আলফা মানে কত, 1/cos আলফা, তার মানে কি 1/cos আলফা প্লাস cos আলফা সমান 0, ঠিক আছে? বুঝছি? তারপরে দেখো cos আলফা দিয়ে যদি গুণ করে দাও তাহলে 1 প্লাস cos স্কয়ার আলফা সমান 0, তারপরে দেখো cos স্কয়ার আলফার মান হয়ে যাচ্ছে -1, স্কয়ার আছে অথচ দেখো তার মান হচ্ছে নেগেটিভ, এটা কি করে হবে, cos আলফা তো বাস্তব, তাহলে তার বর্গ কি করে -1 হবে, সেই জন্যেই এটি হবে না, এইটির মান 0 হবে না, তার জন্যই কিন্তু এখানে 0 হলে তবে তো মান -2 হবে লিখতে পারবো। হ্যাঁ, যেহেতু এর মান 0 হবে না তার জন্য গ্রেটার দ্যান -2 আমরা লিখতে পারবো, কিন্তু ইকুয়াল চিহ্নটা এখানে দিতে পারবো না, শুধু এখানে লিখতে হবে যেহেতু sec আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার
গ্রেটার দ্যান 0, এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি সর্বনিম্ন মানটা পেলাম? আমরা কি সেকেন্ড স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সর্বনিম্ন মান পেয়েছি? উত্তর হচ্ছে না। কেন না? না দেখো, আমি বলছি -2 এর থেকে বড়, কিন্তু কত বড় আমরা জানি না। -2 এর থেকে বড়, তাহলে কত বড়? সবচেয়ে ছোট মানটা কত আমরা জানি না। -2 এর থেকে বড় তো 0 হতে পারে, আবার 100 হতে পারে। তাহলে সর্বনিম্ন মান কত আমরা বুঝবো কি? ঠিক আছে, সেই জন্যে আমরা এখান থেকে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত বলতে পারবো না। তার জন্য আগের যে ফর্মুলাটাতে করা হয়েছে সেইটাতেই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab তে আসবে না, করতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, সেইটাতে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ, এইটাতেই করতে হবে, মানে এইটাতে করা যাবে না, আগেরটাতে করতে হবে। এইটাতে করলে এই পর্যন্ত আমরা করতে পারবো, তার বেশি করতে পারবো, আর এখানে আমরা সর্বনিম্ন মান বলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, এইখানে এটা লিখে দিতে হবে, এটা অসম্ভব। মানে যেটা করছি সেটা আমি কমপ্লিট করলাম আগে। যদি এটা হয় তাহলে এটা হবে, যেটা অসম্ভব। ঠিক আছে, তার মানে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারছি না, সুতরাং সর্বনিম্ন মান কত বলতে পারছি না। যদি এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে পারতাম তাহলে বলতাম সর্বনিম্ন মান -2, কিন্তু এখানে আমরা বলতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেছে? এরপরে নেক্সট 3 নাম্বার অঙ্ক দেখো। 3 নাম্বার অঙ্ক দেখো। এর আগের দিনে যে ভিডিও আমি করেছি, ভিডিওটা দেওয়াও হয়ে গেছে, সেই ভিডিওতে অংশীদারি কারবার করানো হয়েছে। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটাতে কিন্তু আমি অংশীদারি কারবার করিয়েছি, তার কতগুলো মানে 2টো না কটা 4টে বোধহয় বাড়ির কাজও দেওয়া হয়েছে। যাই হোক, তো সেখান থেকে আমি এটা করছি। দেখো, বলা হচ্ছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তাহলে তাকে আমরা কীরকম অংশীদারি কারবার বলি। যদি অংশীদাররা তাদের ক্যাপিটাল বা মূলধন ভিন্ন ভিন্ন সময় আলাদা আলাদা সময়ের জন্য নিয়োগ করে তাহলে সেই অংশীদারি কারবারকে আমরা কী ধরনের অংশীদারি কারবার বলি? অংশীদারি কারবার 2 রকমের হয়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। ঠিক আছে, সরল অংশীদারি কারবারে যতজন অংশীদার থাকবে তারা সমান সময়ের জন্য মূলধন নিয়োগ করে। ঠিক আছে, আর মিশ্র অংশীদারি কারবারে যতজন অংশীদার থাকবে তারা কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করে। কেউ হয়তো 5 মাসের জন্য নিয়োগ করে, কেউ হয়তো 4 মাসের জন্য নিয়োগ করে, কেউ 12 মাসের জন্যই করে, কেউ আবার 8 মাসের জন্য করতে পারে, কেউ 6 মাসের জন্য করতে পারে, কেউ 2 মাসের জন্য করতে পারে, কেউ 1 মাসের জন্য করতে পারে। মানে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ হয়। যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ হয় তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। সুতরাং এখানে উত্তরটা হবে মিশ্র। ঠিক আছে, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এবার দেখো, একটা ভেদের অঙ্ক আছে। ভেদের অঙ্ক আমি ওইটা মুখে বলে দিলাম, এটা লিখলাম না, এমন কিছু নয়। এটা এখানে বলা আছে x ভ্যারিসেস y এবং y ভ্যারিসেস z, y ভ্যারিসেস z, সরি x ভ্যারিসেস y এবং x ভ্যারিসেস z বলা আছে। বলি y প্লাস z ভ্যারিসেস ড্যাশ, y প্লাস z ভ্যারিসেস, এখানে ড্যাশ আছে, এই ড্যাশে কি বলছে, মানে শূন্যস্থানে কি বলছে? x ভ্যারিসেস y, x ভ্যারিসেস z, তাহলে y প্লাস z ভ্যারিসেস কি হবে এটি বলতে হবে। পারবে? বললি হ্যাঁ, বলো বলো। x ভ্যারিসেস y আর x ভ্যারিসেস z, তাহলে y প্লাস z ভ্যারিসেস কি হবে? যদি এটাকে বলে সরল ভেদ, ঠিক আছে, হ্যাঁ, এটাকেও সরল ভেদ। x ভ্যারিসেস y মানে x আর y পরস্পর সরল ভেদে আছে, তেমনি x আর z পরস্পর সরল ভেদে আছে। সরল ভেদে থাকলে কি হয় না, তাদের অনুপাতের মান ধ্রুবক, অনুপাতের মান ধ্রুবক। যেহেতু x ভ্যারিসেস y মানে x বাই y সমান ধ্রুবক হবে,
একটা ধ্রুবক ধরতে হবে, আবার এক্স বাই জেড সেটা আরেকটা ধ্রুবক ধরতে হবে। ঠিক আছে, এখন এই জায়গায় সরাসরি তুমি যোগ করে দিলে কিন্তু হবে না, এটাকে উল্টে দিয়ে যোগ করতে হবে। এখানে কি লিখতে হবে k1 আর k2 দুটি অশূন্য ভেদ ধ্রুবক, এটি ধরতে হবে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এবার দেখো আমি যদি উল্টে দিয়ে যোগ করি তাহলে y বাই x প্লাস z বাই x সমান কি হবে 1 বাই k1 প্লাস 1 বাই k2 হবে তো নাকি? হবে তো? y বাই z x প্লাস z বাই x বুঝছো তো? তাহলে দেখো বাম দিকটা কি হচ্ছে y প্লাস z বাই x, এই কি হয়ে যাচ্ছে ধ্রুবক, যেহেতু এটাও ধ্রুবক তাদের যোগফল হবে ধ্রুবক, বুঝছে? এখান থেকে আমরা বলতে পারবো y প্লাস z ভ্যারিজ অ্যাজ x, y প্লাস z ভ্যারিজ অ্যাজ x, যেহেতু এই দুটো অনুপাত ধ্রুবক তার জন্য এটা এটার সঙ্গে সমবেধে আছে, তার মানে এখানে শূন্যস্থানে আমাদের বসবে x। ঠিক আছে, y প্লাস z ভ্যারিজ অ্যাজ x। ওকে, নেক্সট দেখো আমি একটা ওই রাশিবিজ্ঞানের একটা শর্ট কোশ্চেন আছে, দেখো এখানে বলা আছে শর্ট কোশ্চেন আরও আছে, রাশিবিজ্ঞানের অনেক শর্ট কোশ্চেন আছে। বলছে এটা মুখে আলোচনা করে দিই, বলছে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা আমরা কোন লেখচিত্রের সাহায্যে পাই? একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা কোন লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়? লেখা আছে পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ না ওজাই, কোনটা? উত্তর হবে ওজাই। ঠিক আছে, উত্তর হবে ওজাই। তারপরে দেখো আবার একটা রকম আছে 30, 34, 30, 34, 35, 36, 37, 38, 36, 37, 38, 39, 40, এদের 40 এই তথ্যে যদি 35 না থাকে, তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত? মধ্যমার মান বৃদ্ধি পায় ড্যাশ এই বলা হয়। এই তথ্যে যদি 35টা না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পায়? 35 থাকলে কত আর 35 না থাকলে কত, দুটো বের করে তাদের অন্তর করতে হবে, তবে কতটা বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারবে। যদি 35 থাকে আমরা কীভাবে সাজিয়ে রেখেছি, কীভাবে সাজানো আছে, মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। আর এইরকম অবিন্যস্ত রাশি তথ্যে এভাবে মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে আমরা মধ্যমা নির্ণয় করতে পারি। কী হয়, যেটা মাঝখানে আছে সেইটা, আর মাঝখানে যদি দুটো থাকে তাদের গড়, সেটি হয় মধ্যমা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা তথ্য আছে। তাহলে মাঝখানে দুটো আছে, এ পাশে 3টে, এ পাশে 3টে, মাঝখানে দুটো। এই দেখো যদি 35 থেকে থাকে তাহলে 36 আর 37 এর গড় হবে মধ্যমা। তাহলে গড় কত না 36.5 হবে মধ্যমা। হ্যাঁ, আর যদি 35 না থাকতো তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, তার মাঝে দেখো 80 থাকবে 37। হ্যাঁ, তাহলে যদি 35 না থাকে মধ্যমা হবে 37, আর আগে ছিল 36.5, তাহলে কত বাড়লো? 0.5। হ্যাঁ, উত্তর হবে 0.5 বেড়েছে। মধ্যমার মান হবে 36.5 যদি এটাই থেকে থাকে, আর যদি 35টাকে আমরা আউট করে দিই তখন মধ্যম মানটা হচ্ছে এইটা 37, সেইটাই মধ্যমা হবে। আর না হলে এদের গড় হবে, এই দুটোর গড়। ঠিক আছে, গড় হলে 36.5, আর এটা যদি হয় তাহলে 37, অতএব বেড়ে যাচ্ছে 0.5। ঠিক আছে, তারপরে আরেকটা দেখো এই যে মান মানে তোমার রাশিবিজ্ঞানীর অঙ্ক দেখো 102, 104, 117, 102, 118, 104, 122, 102, 104, 120 এদের সংখ্যাগুলো মান
সংখ্যাগুলোর মান কত, সংখ্যাগুলোর মান কি হবে বলো? হ্যাঁ, এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে মান বা যেসব মান সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুলোর মান, বা সেই মানগুলো হচ্ছে সংখ্যাগুলোর মান। আর যদি সবগুলোই সমান সংখ্যক বার থাকে তাহলে কোনো সংখ্যাগুলোর মান নেই। যদি সবগুলোই একই বার থাকতো, 5 বার করে থাকতো সবগুলোই, তাহলে বা 3 বার করে থাকতো, বা 2 বার করে থাকতো, বা 1 বার করেই থাকতো, তাহলে কোনো সংখ্যাগুলোর মান নেই। কিন্তু দেখো এখানে 102 আছে 1 2 3 বার, 104 আছে 1 2 3 বার, আর কোনোটাই অত সংখ্যক বার নেই। 102 এবং 104 সর্বাধিক বার আছে এবং সেটা হচ্ছে 3 বার করে আছে। সুতরাং এর সংখ্যাগুলোর মান হবে দুটো। হ্যাঁ, সংখ্যাগুলোর মান হবে 102 এবং 104। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি দেওয়া ছিল সংখ্যাগুলোর মান 120, তাহলে সত্য না মিথ্যা বলতে হবে? উত্তর হবে মিথ্যা। ঠিক আছে, এখানে বলা ছিল যে সংখ্যাগুলোর মান হচ্ছে 120, তাহলে বলো এটা তথ্যটা ভুল, বিবৃতিটা সত্য না মিথ্যা? উত্তর তো মিথ্যা। তাহলে এর সংখ্যাগুলোর মান দুটো হবে, 102 হবে 104 হবে। ঠিক আছে, এবারে বলছে দেখো সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা সমান যদি হাফ হয় তবে সেক থিটার মান কত? সেক থিটা এর মান কত? মান ড্যাশ সেক থিটার মান। সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে সেক থিটার মান কত হবে? যদি এখানে একটি মান দেওয়া আছে সেটি ভুল না ঠিক বলতে পারি। হ্যাঁ, আমরা এখানে দেখব, এখানে বের করে দেখবো যে সেক থিটার মান কত হবে। উত্তর দেওয়া আছে সেক থিটার মান 2/√3, সেটা সত্য না মিথ্যা বলতে বলেছে। হ্যাঁ, সেক থিটার মান 2/√3 দেওয়া আছে, সত্য না মিথ্যা বলতে বলেছে। আমরা এখন সেক থিটার মান বের করে দেখি কত হয়। তো আমরা কিভাবে করব? দেখো সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ বলা আছে, তার মানে আমাদের এটা লিখতে হবে সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি, তাই তো? সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। হ্যাঁ, যদিও আরও মান হয়, সাইন 150 ডিগ্রির মানও কিন্তু হাফ হয়, কিন্তু তোমাদের সেটা করতে হবে। ঠিক আছে, সাইন 150 ডিগ্রির মানও কিন্তু হাফ। আরও মান আছে অনেক যেগুলো হাফ হবে, যেমন 360 প্লাস 30 মানে 390 ডিগ্রির মানও হচ্ছে হাফ, সাইন 390 ডিগ্রির মানও হাফ। কিন্তু সেগুলো তোমাদের দরকার নেই, তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মগুলো তোমরা শুরু করেছো, সেইগুলো দরকার। সেখানে হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, বুঝেছে? তাহলে দেখো এখানে কিন্তু সাইন আর সাইন কাটা যাবে না, কাটা চলবে না। ঠিক আছে, যদি তুমি সাইন থেকে দাও তুমি তোমাকে শূন্য দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে হয়তো তুমি অঙ্কটা ঠিক করছো, কিন্তু সাইন আর সাইনে কেটে দেওয়া যাবে না, কাটা চলবে না। তার মানে আমরা এখানে লিখবো অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তার মানে থিটার মান হচ্ছে, দেখো থিটার মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেক থিটা কত? অতএব তাহলে সেক থিটা সমান হয়ে যাবে সেক 60 ডিগ্রি, আর সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। cos 60 এর অন্যান্য মানে হচ্ছে 2 হবে, অথচ এখানে বলা ছিল 2/√3, তার মানে হবে মিথ্যা। ঠিক আছে, সেক 60 ডিগ্রি সেক থিটার মান হয়ে যাচ্ছে 2, সুতরাং এখানে দেওয়া ছিল 2/√3, সেটি মিথ্যা হবে। যদিও আমি সেভাবে দিই, আমি এখানে শূন্যস্থান পূরণ দিয়েছিলাম, লিখে দেবো 2। ঠিক আছে, আচ্ছা এবারে সহজ একটা অঙ্ক আছে, করণীয় অঙ্ক। দেখো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ, যদি কারোর কিছু প্রশ্ন থাকে বলতে পারো। এক্স সমান যদি 3 প্লাস √2 হয় তবে √x মাইনাস 1/√x এর মান কত? √x মাইনাস 1/√x এর মান কত? যদিও অঙ্কটি এরকম থাকেনি, আমি একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছি, অঙ্কটা এরকম থাকে।
এখানে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান, আমি সেটা না দিয়ে এই দিয়েছি, ঠিক আছে। রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্স তো খুব সহজে করে দিতে পারবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু তোমরা অনেক সহজে করে দিতে পারবে, কিন্তু আমি সেটা দিইনি, আমি দিয়েছি এই রকম হয়। বলো কি মনে করবে, বলো তোমরা কি রুট এক্স আলাদা আগে বের করবে? রুট এক্স এর মান কি আলাদা বের করবে? রুট এক্স এর মান আলাদা বের করে করতে পারো, অসুবিধে নেই, কিন্তু তাতে একটু সময় বেশি যাবে, তাতে একটু কী যাবে, সময় বেশি যাবে। ওকে, দেখো এক্স যদি তুমি ওইটা করো, রুট এক্স এর মান বের করে তুমি করতে পারো, কিন্তু তাতে সময় বেশি যাবে। তাহলে তোমাকে কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা করবে যেটা মান বের করতে বলেছে সেটা স্কোয়ার করো, সেটি স্কোয়ার করে দাও, তাহলে কী হবে, এটি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস 2 হবে, ঠিক আছে। এবার মান বসিয়ে দাও, দেখো এটা হচ্ছে 3 প্লাস 2 প্লাস 1 বাই 3 প্লাস 2 মাইনাস 2 সমান, দেখো 3 প্লাস 2, আচ্ছা এটা 3 আর 2 বিয়োগ করে দিলে কি করে ধরো 1 প্লাস 2 করে দিলাম, প্লাস এইটিকে পরনির্ণয় সম্পর্কে 3 মাইনাস 2 দিয়ে গুণ, নিচে হবে 9 মাইনাস 8 সমান, দেখো এটা 9 মাইনাস 8 এক হয়ে যাবে, 3 আর 1 4 হবে, 2টা কেটে যাবে, 4 হবে। অতএব এই রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মান হবে, এটি সমান হবে প্লাস মাইনাস 2, প্লাস 2 নয়, শুধু প্লাস 2 নয়, প্লাস 2ও হতে পারে, আবার মাইনাস 2ও হতে পারে। এইটি হচ্ছে সবচেয়ে সহজ, হচ্ছে এটি সবচেয়ে সহজ নিয়ম, তাড়াতাড়ি হবে। কিন্তু তুমি কি রুট এক্স এর মান আলাদা করে বের করে করতে পারতে না, সেটাও কিন্তু হতো। রুট এক্স এর মান যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এই x সমান 3 প্লাস 2 তো এইটি মানে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2 সমান √2 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √2 ইনটু 1, তারপরে হবে √2 প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো এবারে অতএব রুট এক্স সমান হয়ে যাবে, দেখো প্লাস মাইনাস √2 প্লাস 1, দেখো এই কিন্তু কঠিন হবে, হ্যাঁ, প্লাস √2 প্লাস 1ও ধরতে পারো, আবার মাইনাস √2 প্লাস 1ও ধরতে পারো, আবার তোমাকে রুট এক্স মাইনাস 1 বাই এটা করে করতে হবে, অনেক ঝামেলা হবে, হ্যাঁ। তার জন্যই কিন্তু আমি এইভাবে করি। যদি তুমি শুধু রুট এক্স এর মান বের করতে বলতো তাহলে এই কি মান, এখানে কিন্তু রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মান বের করতে বলেছে। যদি শুধু রুট এক্স এর মান বের করতে বলতো তাহলে কিন্তু এইভাবেই করলেই ভালো, ঠিক আছে, এইভাবে করলে ভালো হতো, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সেটাও কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিলাম যে শুধু রুট এক্স এর মান আমরা কীভাবে বের করব, ঠিক আছে। যদি এক্স এটা বলা থাকে তাহলে রুট ওভার এক্স সেটা কি হবে সেটাও কিন্তু আমরা বের করে দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো একটা ভালো অঙ্ক করাচ্ছি, ভালো অঙ্ক একটা করাই। বলা আছে যে যদি sec থিটা প্লাস tan থিটা, যদি sec থিটা প্লাস tan থিটা সমান x হয়, তবে দেখাও যে sin theta equal to x square minus 1 by x square plus 1, x square minus 1 by x square plus 1, এই দেখা যায় একটু ভালো অঙ্ক, 3 নম্বরের অঙ্ক, বড় অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। দিস উইল বি দ্য লাস্ট, এটাই কিন্তু লাস্ট, আর হবে না, কেননা সময় চলে যাচ্ছে, তার জন্য এটাই লাস্ট। তাহলে আমাদের আছে sec থিটা প্লাস tan থিটার মান আছে, আমাদের আছে sec থিটা প্লাস tan থিটা সমান x, এই কিছু দেওয়া আছে, আর কিন্তু কিছু দেওয়া নেই,
আমাদের সাইন থিটার মান বের করে দেখাতে হবে, ঠিক তো নাকি? বলো এখানে আমরা কিভাবে বুঝবো? এটি 1/cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা সমান x। তার মানে দেখো 1 প্লাস sin থিটা লবে হবে লসাগু হচ্ছে cos থিটা, cos থিটা দাও লসাগু বলো cos থিটা, তাহলে সেই cos থিটা মানে √1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে x, ঠিক আছে? হ্যাঁ, এবারে এখানে লব এবং হরকে একটা রাশি দিয়ে ভাগ করা যাবে। কি রাশি দিয়ে ভাগ করা যাবে? কি রাশি দিয়ে ভাগ করা যাবে বলো? এই লব এবং হরকে আমি একটা রাশি দিয়ে ভাগ করতে পারি। কি রাশি দিয়ে ভাগ করব বলো? এই দেখো √1 মাইনাস sin স্কয়ার থিটা মানে √1 প্লাস sin থিটা ইনটু √1 মাইনাস sin থিটা আছে। তাহলে √1 প্লাস sin থিটা দিয়ে আমরা উপরে নিচে ভাগ করতে পারি, ঠিক আছে? তার মানে এইটি হবে তোমার √1 প্লাস sin থিটা বাই √1 মাইনাস sin থিটা সমান হচ্ছে x। আমি কিন্তু √1 প্লাস sin থিটা দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? এরপরে স্কয়ার করে দাও, তাহলে স্কয়ার করলে আমরা কি পাবো না 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা সমান হচ্ছে x স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো? এবারে তুমি কি করবে? যোগভাগ করবে, যোগভাগ করলে কি পাবে না 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা, নিচে পাবে 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো এখানে sin থিটা কাটছে, এখানে 1টা কাটছে, উপরে হচ্ছে 2 নিচে 2 sin থিটা মানে 1 বাই sin থিটা সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এবারে জাস্ট অন্য টার্ম নিয়ে নাও, তাহলে sin থিটা সমান হয়ে যাবে, পাশটা উল্টে যাবে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। sin থিটার মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? যদিও তুমি যে অন্যরকম ভাবে করতে পারবে না তা নয়, করতে পারবে, অন্যরকম ভাবে করতে পারবে, হ্যাঁ সেরকম করেও কিন্তু করতে পারবে। ওকে, সেটা দেখাবো, সেটা দেখাবো আরেকটা রকম ভাবে। দেখো তোমরা জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত? 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা তো পরস্পর অনুরূপ, তাই না? তাহলে দেখো আমি যদি অন্যরকম ভাবে করি, এক তো তোমার দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান x দেওয়া আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত হবে? 1/x হবে। হ্যাঁ, এবারে এই দুটোকে কি করবে? এই দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করবে না যোগ করে দাও, যোগ করে দাও, দেখো কি হবে? তাহলে এখানে যদি tan থিটা কেটে যাবে, তাহলে 2 sec থিটা সমান আসবে x প্লাস 1/x আসবে তো? কি তার মানে 2 বাই cos থিটা সমান হলো x স্কয়ার প্লাস 1/x হয়েছে। তাহলে দেখ এই cos স্কয়ার cos থিটা সমান আসছে যাবে x স্কয়ার প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1, এটা আসবে না? 2x বাই x স্কয়ার প্লাস 1 আসবে। হ্যাঁ, এবারে তোমাকে cos স্কয়ার থিটা করতে হবে। cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান হবে 4x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এবারে 1 মাইনাস sin স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটার মান বের হবে। এটাও কিছু কঠিন আছে, মানে এইটা যেভাবে হয়েছে তার থেকে কিন্তু এটা কঠিন, আমি যেটা পরে করছি সেটা কিন্তু কঠিন, অথচ হবে কিন্তু। তাহলে দেখো আমরা পাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান x স্কয়ার, এই 4x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তার মানে হবে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস 4x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এইখানে হবে sin স্কয়ার থিটা সমান উপরে দিকে আসবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 মানে a মাইনাস b হোল স্কয়ার আছে, আর নিচে হলো a প্লাস b হোল স্কয়ার। তার মানে দেখো sin স্কয়ার থিটার মান চলে এলো, sin স্কয়ার থিটার মান চলে এলো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। যদিও এখানে প্লাস মাইনাস হয় একটা,
একটা কিন্তু প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, আমরা কিন্তু উত্তর মেলানোর জন্য শুধু প্লাসটি নিয়ে নিলাম, তাই না? উত্তর মেলানোর জন্য শুধু প্লাসটি নিয়ে নিলাম। আমাকে আগের অঙ্কটাতে কি করতে হয়েছিল, আগের নিয়মটাতে কি করতে হয়েছিল সেরকম করতে হয়নি। অথচ দেখো এখানে শুধু আমার প্লাস চিহ্নটি নিতে হলো, ওখানে তো প্লাস মাইনাস দেওয়া নাই, ওখানে তো শুধু প্লাসটাই দেওয়া আছে, মানে এখানে এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে কি নেই। অথচ দেখো আমার কিন্তু প্লাস মাইনাস চিহ্ন এখানে আসবে, এখানে কিন্তু হিসেব মতো আমার প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? প্লাস মাইনাস চিহ্নটা আসবে, হ্যাঁ? তার মানে এই নিয়মটা খুব একটা ভালো নয়, আগে যেটি করে দিয়েছি ওইটি ভালো। ওকে, তোদের যদি কোনো কোশ্চেন থাকে বল, তোদের যদি কোনো কোশ্চেন থাকে বল, না হলে আমি এখানে শেষ করব, ঠিক আছে? আজকে এখানে থাক, হ্যাঁ? তোদের কোশ্চেন করতে হবে, না হলে কি করে হবে? হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার এরকম আলোচনা হবে।